This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন বিকেলের বিতর্ক, আপনাদের সঙ্গে আমি রাজা। টিভি 9 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। কি কথা বলিব বলে বাহিরে এলেম চলে। আজ বিকেলের বিতর্কে কথা নিয়ে কথা হবে। কার কথা? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা, তৃণমূলে দ্বিতীয় পদাধিকারী, সর্বোচ্চ পদাধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্পের কতটা সাফল্য এসেছে তা প্রত্যেক দিন হয় তিনি কিংবা তার টিম প্রত্যেক দিন সংবাদ মাধ্যমকে জানান। কাল রাতেও জানিয়েছেন। জানাতে গিয়ে বোল্ডে মানে ক্যাপিটাল অর্থাৎ বড় হাতের লেখায় ইংরেজিতে তিনি এমন একটা সেন্টেন্স লিখেছেন যে বাক্যটা নিয়ে কিন্তু সত্যি একটু চর্চা করার দরকার আছে বলে আমাদের মনে হয়েছে। সেই বাক্যে তিনি কি লিখেছেন? তিনি বলেছেন যে 3,41,000 লোককে এই কদিনে আমরা পরিষেবা দিলাম, রোগীকে পরিষেবা দিলাম। এইটা হচ্ছে কাজ, এটা হচ্ছে গভর্নেন্স বা সুশাসন। শুধু কথা বললে সুশাসন হয় না, এমন কাজ করে দেখাতে হয় যা মানুষের জীবন বদলে দেয়। দেখুন, এই মুহূর্তে বিজেপির সঙ্গে তেমন বিরাট কোনো তরজা নেই, সিপিএম এর সঙ্গে তো নেই। তাহলে তরজাটা কাদের মধ্যে? এটাই আজ আমাদের ইস্যু। আলোচনার জন্য যারা এসেছেন আজকে আমাদের নিউজ রুমে, বাঁ দিক থেকে আলাপ করিয়ে দিই। অঙ্কন দত্ত বিজেপির মুখপাত্র, মাঝে রয়েছেন রাধা মোহন রায়, তৃণমূলের পক্ষে বলবেন, উনি আইনজীবীও বটে। সুব্রত দত্ত সিপিএম মুখপাত্র। আপনাদের তিনজনকেই নমস্কার জানাই এবং শুরু করছি আজকের বিতর্ক। আরো একবার আপনাদের দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন। আমাদের স্ক্রিনের দিকে তাকান, টিভি 9 বাংলার স্ক্রিনের দিকে তাকান। তিনি পরিষ্কার বলছেন কাল রাত্রিবেলায়, এবং টাইমিংটা দেখুন। এমন একটা সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ সুশাসনের কথা টেনে আনলেন। হঠাৎ ঠিক নয়, গত 2-3টে পোস্ট আপনাদের দেখাবো, কিন্তু সেখানে এতটা ব্যাপারটা এত খুল্লা ছিল না। কাল রাতে তিনি যে পোস্টটা করেছেন সেখানে এই কথাটাই লিখেছেন। কেউ তো সুশাসন নিয়ে কোনো প্রশ্ন তোলেনি। হ্যাঁ, বিরোধীরা রোজই তোলে, কিন্তু এখন তো তেমন কোনো তরজা চলছে না। তাহলে তিনি কেন সেবাশ্রয় দেখিয়ে এটা সুশাসনের একটা মডেল এটা বলতে গেলেন? আমি প্রথমেই অঙ্কনের কাছে যাব। অঙ্কন বাবু, এটা কি বলার দরকার ছিল? বিশেষ করে সেই সময়, ঠিক যে সময় দলের অন্দরে ঘরোয়া বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমার আরো 10 বছর। না দেখুন, এটা আমি বুঝতে পারছি না যে জানুয়ারি মাসে আমরা কল্পতরু উৎসব পালন করলাম, এখন তোমাদের চৈতন্য হোক বলেছিলেন শ্রীরামকৃষ্ণ, তো এবার রামকৃষ্ণের সেই বাণীটা তৃণমূলের মধ্যে একাধিক নেতার মধ্যে সঞ্চার হলো কিনা আমি বুঝতে পারছি না। কারণ সিদ্দিকুল্লাহ সাহেব থেকে শুরু করে হুমায়ুন কবির বলছেন যে সংখ্যালঘুদের উন্নয়ন হয়নি, বা এই যে সেবাশ্রয় প্রকল্পের মানে একটি কার্যকারিতা প্রসঙ্গে উল্লেখ করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুশাসন নিয়ে কথা বলছেন। এখন দেখুন, সুশাসন তো সুশাসনের আসার আগে তো শাসন আসার প্রয়োজন। এখন রাজ্যে কি শাসন আছে? আমার তো মনে হয় শাসন ব্যবস্থাটাই নেই রাজ্যে, তাহলে সুশাসন আসবে কি করে? জাল ওষুধ, জাল ভ্যাকসিন, জাল আপনার স্যালাইন চলছে, পুলিশের সামনে গুলি চালিয়ে আসামি ছিনতাই করে নিচ্ছে, মানুষ মারা যাচ্ছে। সুতরাং শাসনটাই তো ভেঙে পড়েছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন আমার মনে হচ্ছে যেন উনি ওই নির্দল একজন মানে জনপ্রতিনিধি, নির্দল সাংসদের মতো। উনি তো তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। উনি তো ওই বিয়ে বাড়িতে ওই বিক্ষুব্ধ মেসমশাই নন যে বিয়ে বাড়ির আমি শুধু খুদ ধরে বেরোবো। ওনাকে তো, ওনার কাছে তো সংশোধনের ক্ষমতাটাও রয়েছে। তা উনি সংশোধনটা কোথায় করছেন? কোন জায়গায় এই শাসন ব্যবস্থায় সংশোধন হচ্ছে? একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সুপার স্পেশালিটি হসপিটাল, দক্ষিণ 24 পরগনা এতগুলো সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, তাহলে আলাদা করে সেবাশ্রয় প্রকল্প চালু করার অর্থ কি রয়েছে? আরেকটি মৌলিক প্রশ্ন তুললেন এই মুহূর্তে। দেখুন, বাঙালি ঘরে একটা কথা খুব প্রচলিত আছে যে ঘরের ভেতর তুমি যত ইচ্ছে কাঁদো, কিন্তু যখন বাইরের লোক আসবে দরজাটি খুলতে হয় হাসি মুখে। সেটা কি তৃণমূলের বড় নেতারা পাচ্ছেন না? দেখুন, এটা আপনাদের ইন্টারপ্রিটেশন।
জিনিসটা হচ্ছে তৃণমূলের নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর আমাদের সেনাপতি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যে সুশাসন আপনি বলছেন, আপনি বলুন তো সুশাসন কি উনি আমাদের দলে বলছেন? এটা তো আমাদের জুমলা সরকারকেও বলা হচ্ছে সুশাসনটা। আপনি বলুন তো লখনৌতে যে ডেথ হলো, একটা ম্যাসকেয়ার হলো, তারপরে ঝাঁসিতে হলো, ওটা কি কার গভর্নমেন্ট? এটা বিজেপির গভর্নমেন্ট, ইউপির গভর্নমেন্ট। সুশাসন তো ওখানে আছে। একটু ইন্টারাপ্ট করব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টে, আমি আপনাকে ধরিয়ে দিই, আপনার বলতে সুবিধা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টে কোথাও বিরোধী সিপিএম, বিজেপি, ইভেন কংগ্রেস কিচ্ছু লেখা নেই। একটা শব্দ যদি মেনশন করা থাকে, তৃণমূল যেমন লেখা নেই তেমন বাকি কোনো বিরোধীর কথাও লেখা নেই, লেখা আছে অন্যরা। এই অন্যরাটা কারা? অন্যরা হচ্ছে জুমলা সরকার। আর কারা? যারা জিএসটি নাম করে মানুষকে লুট করছে, জিএসটি নাম করে মিডল ক্লাসকে মেরে দিয়েছে। আপনি বলুন তো প্রত্যেকটা জায়গায় জিএসটি কে চালাচ্ছে? ফাইন্যান্স মিনিস্টার কে? যে ইকোনমিক্সই জানে না, সোশ্যোলজির স্টুডেন্ট। আপনি বলুন তো ফাইন্যান্স আর সোশ্যোলজির এটা দুটো আলাদা সাবজেক্ট। এবার আপনি বলুন এই যে যারা মেডিকেল আপনি টার্মসটা যেটা আমরা ইউজ করি, আমাদের জুমলা সরকার মেডিকেল ফ্যাসিলিটির জন্য কি করেছেন? স্টুডেন্টের জন্য কি করেছেন? কৃষির জন্য কি করেছেন? কৃষি আন্দোলন আমরা সবাই দেখেছি কৃষি আন্দোলনে কি হয়েছে। মানে কৃষিকে ইভেন টেরোরিস্টও ডিক্লেয়ার করা হয়েছিল। লাস্টে কি হলো? যত কৃষি আইনগুলো ছিল 3টে কৃষি আইন রিপেল করতে হলো সরকারকে। মানে মুখ থুবড়ে পড়েছিল মানে জুমলা সরকার। আপনার প্রথম পর্বের বলা হয়েছে। হ্যাঁ, কিন্তু আমি এটা বলি আপনাকে যে সুশাসন কিন্তু আমাদের সরকারই করছে, যেটা হচ্ছে টিএমসি সরকার। আর এই যে আপনারা যে সবাই ইন্টারাপ্ট করছেন, মানে ইন্টারপ্রেট করছেন, এটা কিন্তু জুমলা সরকারের যে বলে এক, করে এক, দেখায় এক। বেশ, সুব্রত বাবুর মত শুনবো, কিন্তু তার আগের গত দুদিনের পোস্ট আমি একদম পড়ে শোনাচ্ছি যা উনি লিখেছেন। উনি লিখছেন, ইন রাজনীতি উই প্রায়োরিটাইজ, মানে আমরা অগ্রাধিকার দিই নীতি, প্রিন্সিপলস অ্যান্ড গুড গভর্নেন্স, সেখানে ওই গভর্নেন্সের কথা, ওভার দ্য রাজ, মানে পজিশন অ্যান্ড পাওয়ারের থেকে। আবার আরেকটা টুইট, যে টুইটটা এর আগে করা, সেই টুইটগুলোতে ওই গভর্নেন্স, পাওয়ার, এই শব্দগুলো বারে বারে আসছে। কিন্তু বিশ্বাস করুন, আপনারা খুলে দেখে নিতে পারেন, একটা পোস্টেও কোথাও বিজেপি বা সেন্ট্রাল গভর্নমেন্ট লেখা নেই। আমাদের প্রশ্ন, যদি প্রতিপক্ষের সঙ্গে লড়াইটা হবে তাহলে সেন্টার বা বিজেপি লিখে দিতে আপত্তি কোথায়? আপনারা তো বারবার বলেন বিজেপি ষড়যন্ত্র সরকার, বিজেপি জুমলার সরকার, যেমন আপনি বলছেন। লিখে দিলেই মিটে যেত, বিতর্ক হতো না। আমি প্রথম বলছি সেবাশ্রয় প্রকল্প করে আমাদের রাজ্যের যুবরাজ যেটা প্রমাণ করলেন, এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। 1 2 নম্বর, এই যে পরপর টুইট, এই টুইটগুলো কোনটাকে হাইড করতে? পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের মালিককে এইটাকে হাইড করবার জন্য কি হচ্ছে? এজেন্ডা ড্রপ করে পশ্চিমবাংলার মানুষের সামনের যে বার্নিং কোয়েশ্চেনগুলো আছে সেগুলোকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার এইটা পরিকল্পিত উদ্যোগ তৃণমূল কংগ্রেসের যারা ম্যানেজার তাদের পক্ষ থেকে, আইপ্যাকের পক্ষ থেকে কি যুবরাজকে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই শিক্ষা দেওয়া হয়েছে? প্রত্যেকদিন এইটাই দেওয়া হচ্ছে যে তোমরা দুরকম কথা বলো, তাতে পশ্চিমবাংলার মানুষের সামনের যে সমস্যা, জাল ভ্যাকসিন থেকে শুরু করে সবটা তিলোত্তমার বিচার, বাকি পুলিশ দোষী অফিসারদের শাস্তি দেওয়া, এই সবগুলো হচ্ছে গিয়ে কভার করা যায় যদি দুজনের মধ্যে একটা মক ফাইটকে সামনে আনা যায়। এই উদ্দেশ্য এটা হতে পারে, আমি বলছি না এটা হতে পারে। সিপিএম এর মুখপাত্ররা আমাদের এখানে এসে প্রতিদিন এই সংক্রান্ত ডিবেট যখনই হচ্ছে, তারা যেটা বলছেন, তারা বলছেন এটা মেকি ঝগড়া। আসলে ঝগড়া নেই, বিজেপির সঙ্গে মূলগত পার্থক্য আছে। বিজেপি কিন্তু বলছে না, সংঘাত রয়েছে, দলের অন্দরে রয়েছে, নবান্নেও রয়েছে, প্রশাসনের অন্দরেও রয়েছে। আরো স্পষ্ট করে বললে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংঘাত চলছে। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আছে, এই সংঘাতের আরেকটা দিক কি থাকলেও থাকতে পারে, সেটা ডিবেটের আরেকটা দিক হতে পারে। দেখুন, লোকসভা ভোটের আগে যখন বিজেপি কত পাবে, মোদী সরকার কত পাবে, এটা নিয়ে আলোচনা হচ্ছে, কে আসবে এটা নিয়ে আলোচনা হচ্ছিল না। তখন বিরোধীরা বলছিল এটা একটা কৌশল, যে সবাই যেন টেকেন ফর গ্রান্টেড, যে এলে মোদিজি ফিরবে, এবং হয়েছিল ঠিক তাই। এইটা তেমন কৌশল কি যেটা সিপিএম ইঙ্গিত করতে চাইছে? এবার সিপিএম কি বলছে না বলছে এটা সিপিএমরাই জানবে। কেন সিপিএমরা 34 বছর রাজত্ব করে যে বাংলাকে শেষ করে দিয়েছে, যে বাংলা অন্ধকারে পুরো ডুবে গেছিল, সেই বাংলাকে আমরা এসে, আপনি দেখুন সন্ধেবেলা হলে বোঝা যায় না রাত্রির আছে না সকাল আছে, পুরো জগজগের লাইট থাকে। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এই যে আমি এটা বলে নিতে, আমি কিন্তু ডিস্টার্ব করি, বলুন প্লিজ। এবার সেকেন্ড হচ্ছে ইনি যে বললেন, ইনারি দলের একজন আছেন সুবর্ণ গোস্বামী,
একটা স্টুডেন্টের মা কিন্তু ওনার নামে কিন্তু ওপেন কমপ্লেন করেছিলেন, আমরা এটা সবাই জানি। তো ইনারা মেডিকেল ফ্যাসিলিটিস বা বাকি ফ্যাসিলিটিস ব্যাপারে এনারা না বলে ইনারা গুন্ডারা যে করে গেছেন, যে মানে কি বলে ওই ধানতলা আর বানতলা যে সিপিএম করে গেছে, এটা আগে ওনারা মনে করে রাখুক, আর জনগণ সব মনে রেখেছে, ওর ভোট পাবে না। এবার আরেকটা জিনিস বলে দিই আমি, দেখুন মোদিজি যিনি, উনি সবারই প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী, কিন্তু জিনিসটা কি হচ্ছে, যেভাবে আমাদের ইন্ডিয়া চলছে, যেভাবে মিডল ক্লাসকে যেভাবে শেষ করা হচ্ছে, এটা আজকে বিতর্কের ইস্যু নয়। আমি ওই উদাহরণটা দিলাম অন্য কারণে, যে আলোচনাটা শুধুই মোদি এবং বিজেপিকে নিয়ে হোক, আর কিছু নিয়ে না হোক, এখানেও মমতা আর অভিষেককে নিয়ে আলোচনাটা হোক, অর্থাৎ কোনো এককালে অভিষেকই হবে, ব্যাপারটা এরকম। এটা আপনাদের ইন্টারপ্রিটেশন, যে এটা অনেকে বলছেন, দেখুন ইন্টারপ্রিটেশন ছাড়া কি রাজনীতি হয়? সাধারণ মানুষ ইন্টারপ্রেট করে। আবার দেখুন, আমি একটা কথা বলি, আসছে এখানে জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটা কোট তুলে জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলেছেন? ঠাকুর বলেছেন, বেশি কথার বেশি দোষ, ভেবে চিনতে কথা কোষ। এখন আবার যুবরাজও নাকি বলছেন যে কাজ বেশি কথা কম। কার জন্য বলছেন? তার পিসিমণির জন্য, যিনি দৈববাণীর মতো নবান্নে বসে রোজ 50 মিনিট থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা প্রেস কনফারেন্স করতে থাকেন, রাজ্য কিভাবে চলা উচিত, মানুষের কি ভুল, মানুষের কি ভালো, এসব বলতে থাকেন। জানি না, মুসল পর্বে এমনই হয়, তার নিজের গৃহেই এবার দ্রোহ। বিজেপি বলছে একেবারে নবান্নকে উদ্দেশ্য করে, একবার নবান্নের মাথায় যারা বসে আছেন তাদের উদ্দেশ্য। দেখুন, আমি একটা কথা বলি আপনাকে, দেখুন আমাদের দলের ট্যালেন্ট একদম ভরে রয়েছে, ঠিক আছে, এটা আমরা দেখেছি, একটু বলতে দাও। এবার জিনিসটা হচ্ছে, দেখুন আপনি বলুন অভিষেকের এজ কি আছে ফার্স্ট, আপনি বলুন তো, যে সিটে উনি জিতেছেন এবার এমপি ইলেকশন, আমাদের বিজেপির কারো ক্ষমতা আছে? যদি শুভেন্দু অধিকারী বেরিয়ে আসেন বিজেপির, ওনাদের ফেস আছে, আপনি বলুন তো শুভেন্দু অধিকারী কাদের লোক ছিল? আমাদের লোক, ঠিক আছে। মুকুল রায় কাদের লোক ছিল? আমাদের লোক। ওনাদের দলে কে আছে বলুন তো? আমি তো ইভেন মানে খুব দুঃখ করে বলছি এটা, যে ইনাদের দিলীপ ঘোষ ছিলেন, আমার তো মনে হচ্ছে দিলীপ ঘোষকে ইনারা মানে অত ভালো লিডার এনারা এই করতে পারেননি, মনে হয় কালকে অন্য দল আবার না জয়েন করে না। কিন্তু জিনিসটা আমি বলছি, দেখুন ইয়াং জেনারেশনকেও স্কোপ দেওয়া উচিত, কিন্তু জিনিসটা হচ্ছে, দেখুন আমাদের দল নেত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি, আর দলের সেনাপতি হচ্ছেন অভিষেক ব্যানার্জি। আমাদের দল এভাবেই চলে। এই যে ইন্টারপ্রিটেশন, আপনাদের যে ইন্টারপ্রিটেশন, সুন্দর যে ইন্টারপ্রিটেশন আপনি জনগণকে খাওয়াতে চাইছেন, জনগণ কিন্তু এটা নেবে না, কেন জনগণ সব জানে। আপনি দেখবেন আবার ইলেকশনে কিন্তু জনগণ আমাদেরকেই ভোট দেবে, কারণ আমরা কাজ করি। আপনার উত্তর আবার নেব। দেখুন, সুশাসন না বলে সুপরিষেবা বললেই তো মিটে যেত। একটা নির্দিষ্ট পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি বা লোকসভা কেন্দ্রের সাংসদের কাছে, যিনি ডাইরেক্টলি প্রশাসনের পার্টি নন, তার কাছ থেকে কেউ তো সুশাসন প্রত্যাশাই করেন না, করার কথা নয়, লিগালি লেজিটিমেট ওয়েতে, তাই তো? তাহলে সুশাসনের কথাটা আসছে কেন? আমি আরেকটা কথা বলছি, যে এই যে 2011-র পর থেকে তৃণমূল কংগ্রেস, আগে রাইটার্স, পরে নবান্ন থেকে ওরা যে এজেন্ডা নিয়েছিল অপোজিশনকে ক্লিনজিং করে, সেই কাজ অনেকটা ওরা করেছে। পঞ্চায়েত ভোটে সেই কারণে নিজেরাই মরেছে, তৃণমূল মরছে, তৃণমূলই মারছে। সেটাও হতে পারে যে অপোজিশনকে ক্লিনজিং করবার পর, এইটা তো একটা সাইকো আন্ডারস্ট্যান্ডিং না, এটা নিজের দলের মধ্যেও ইমপ্লিমেন্টেড হয়। হতে পারে যুবরাজ তিনি এখনই ক্ষমতা চান, সেই কারণে তিনি তার পিসিকে ক্লিনজিং করার কাজের দিকে এগিয়ে যেতে পারেন, সেটাকে প্রভোগ করতে পারেন, হতে পারে। কারণ অপোজিশন ক্লিনজিং এর পর তো কিছু একটা ক্লিনজিং করতে হবে, সেটা দলের মধ্যে অপোজিশন। বিজেপির অঙ্কন বাবু অনেকক্ষণ ধরে হাত তুলছিলেন, আপনি বললেই আপনার কাছে। আরে ভাই তুমি চুপ করো, আপনার কাছে অবশ্যই। আমার কথা হলো 3টে মৌলিক প্রশ্ন রয়েছে। এক, স্বাস্থ্য ব্যবস্থা যে ভেঙে পড়েছে এবং সেখানে যে রোগী পরিষেবার স্বার্থে আয়ুষ্মান ভারত চালু করা উচিত, এটা বিজেপির এবং কেন্দ্র সরকারের দীর্ঘদিনের দাবি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার বলছে যে আমাদের স্বাস্থ্যসাথী পর্যাপ্ত। যদি স্বাস্থ্যসাথী এবং সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিকাঠামো পর্যাপ্ত থাকে, তাহলে সেবাশ্রয়ে এই 3 লক্ষ মানুষকে কেন আসতে হলো? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, একজন এমপি বছরে 5 কোটি টাকা পায়, যে এখানে যে স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোর কথা বলা হচ্ছে, যদি ন্যূনতম 200 টাকা করে এই 3 লক্ষ মানুষের পেছনেও খরচা হয়ে থাকে, তাহলে 6 কোটি টাকা খরচা হয়েছে। তাহলে এত অতিরিক্ত টাকা, এটা এমপি ফান্ডের টাকা নয়, তাহলে এই টাকাটা কোথা থেকে এলো? এইটা নিয়ে প্রশ্ন রয়েছে।
করেছে, তাহলে কোথায় মানে প্যারালাল গভর্নেন্স চালাতে চাইছেন কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? আর তৃতীয় প্রশ্ন হলো এখানে অনেক কিছু বলা হলো না 34 বছরের জন্য আজকে সিপিএম কে দায়ী করা যায় না অন্যান্য রাজ্যে বিজেপির শাসিত রাজ্যকে তুলে এনে দায়ী করা যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যারালাল গভর্নেন্স কেন চালাতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? তার মানে কি দলের মানে সরকারের বাইরে আরেকটি সরকার রয়েছে? এইটাই তো বড় প্রশ্ন। বেশ, তৃণমূলের হয়ে যে অতিথি আমাদের এখানে আজকে এসেছেন, ওর একটা প্রশ্নের একটা সহজ উত্তর TV9 বাংলার তরফ থেকে আমাকে দিতেই হবে। সেটা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি দর্শকদের শুনিয়ে। সেটা হচ্ছে, উনি বলছেন মিডিয়া বা সংবাদ মাধ্যম, আমি তো আমার গায়ে মাখবো কারণ আমি যে হাউসে বিলং করি, উনি বলছেন যে আমরা নাকি ইন্টারপ্রেট করছি। আমরা ইন্টারপ্রেট করছি না, ঘটনা পরম্পরা থেকে এই বিতর্ক টানতে হচ্ছে। তার কারণ হুমায়ুন কবির সহ একাধিক তৃণমূল নেতা সাম্প্রতিক সময়ে বলেছেন অভিষেক দক্ষতা অর্জন করে ফেলেছেন। এই তো শান্তনু সেন জন্মদিনের দিন যে পোস্ট করেছিলেন অভিষেকের, সেখানে দেখুন, সেখানে লেখা আছে তিনি এখন এবল লিডার, চালানোর মতো দক্ষ। এই জন্য ডিবেটটা আসছে। আপনি বলুন তারপর ওর কাছে। এবেল লিডার যেটা আছে এটা তো সত্যি এবেল লিডার। কেন আপনি দেখুন ডেপুটি সিএম করতে বলেছেন হুমায়ুন, অলরেডি বলেছেন। হুমায়ুন কবির কি বলছে না বলছে এটা আমি এখানে হুমায়ুন ডিফেন্ড কবিরকে করতে তাহলে আসিনি। আপনারা তাহলে হুমায়ুন কবিরকে বাদ দিয়ে দিন, আমরা হুমায়ুন কবিরের কথা নিয়ে লাফাবো না। আমাদের জনগণ ভোট দেয় মমতা ব্যানার্জিকে দেখে, আমাকে বলতে দিন। আর আমাদের সেনাপতি হুমায়ুন কবির কি করেন? আপনাকে এই উত্তরটা দিতে হবে। হুমায়ুন কবির কোন দল করেন? না হুমায়ুন কবির কোন দল করেন দ্যাট ইজ নট ম্যান্ডেটরি। হুমায়ুন কবির তৃণমূলের টিকিটে নির্বাচিত বিধায়ক। অভিষেক ব্যানার্জি আর আমাদের দলের নেত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি। এবার ওনারা স্যার হুমায়ুন কবির তৃণমূলের টিকিটে নির্বাচিত বিধায়ক। হুমায়ুন কবির থেকে অনেক বড় বড় সিনিয়র আমাদের লিডার আছেন। এমএলএ সব সময় বড় ছোট নয়, দেখুন সিএম হতে গেলে এমএলএ হতে হয়। আমি বলেছি সিনিয়র লিডার, আমার মানে সিনিয়র লিডার। আরে এমএলএ এর সাথে লিডারের কি সম্পর্ক? আমাদের সিনিয়র না, নিজের এক্সপেরিয়েন্সে সিনিয়র হতে হবে, ঠিক আছে? তো আমি যেটা বলতে চাইছি, তাহলে 30 বছরের এমএলএ আমাকে আপনি যা বলতে চাইছেন, 30 বছর বয়সের যে এমএলএ তার একটা ক্যাটাগরি, 65 বছরের এমএলএ আর একটা ক্যাটাগরি, তাই তো? ডায়মন্ড হারবার না সিনিয়র না, আমি একটু বলে নিতে দিন আমাকে। ডায়মন্ড হারবারে যে এমপি সিটটা যে উনি যেভাবে জিতেছেন, আপনি ভোট লুট করে জিতেছে। ভোট লুট করে জিতেছে, ভোট লুট হয়েছে। আরে ইভিএম এর উপর কালো স্ট্যাম্প মেরে দেওয়া হয়েছে, কালো কালি লাগিয়ে দেওয়া হয়েছে। আরে কোর্টে তো তোমরা প্রমাণ করতে পারো না। আরে ভাই তোমরা আগে দলকে সামলাও, সরকারকে সামলাও। তোমার সরকারের বিরুদ্ধে তোমার দল রয়েছে, তোমার সরকারের বিরুদ্ধে তোমার দল রয়েছে। আরে তোমার ঝাড় দিচ্ছে রোজ, কোর্টে তো রোজ তোমার সরকার খাচ্ছে। দেখুন খুব একটা মজার ইন্টারেস্টিং একটা আপনাদের বাইট শোনাবো। সেটা হচ্ছে কুণাল ঘোষ, যিনি নিজেই সংঘাতের বার্তা দিয়েছেন একাধিক দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা কেটে। তিনি বলছেন যে কোনো সংঘাত আদৌ নেই। শুনুন তিনি কি বলছেন। আমি তো এটার মধ্যে কোনো সংঘাতমূলক চর্চার কোনো অবকাশ দেখতে পাচ্ছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একজন দায়িত্বশীল সাংসদ, তিনি তার এলাকায় সেবাশ্রয় বলে একটি স্বাস্থ্য শিবির করছেন এবং তিনি সরকারের কথাই বলেছেন। সেনাপতির পোস্টে তো নেতৃত্বে যে ব্যাপক উন্নয়ন চলছে তারই প্রতিফলন তার পোস্টে রয়েছে। সেনাপতির পোস্টে হলফ করে বলতে পারি, অন্তত আমাদের কাছে যে পোস্ট আছে, সম্ভবত আপনার হাতেও তাই আছে কুণাল বাবু, সেই পোস্টে কোথাও নেত্রীর কথা বলা নেই। থাকলে আমরা এই ডিবেট করতাম না। মমতা ব্যানার্জির ছবি দেখা সুব্রত বলেননি, কুণাল বাবু দুদিন আগেই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বললে শুনবো, আর তার কথা অন্য কারো মুখ থেকে শুনবো না। এটা উপেক্ষার স্বর বলে জনতা মনে করছে। আমি প্রথম বলছি যে এই যে চারিদিকে লাইট জ্বলছে, ও বললো খুব ভালো উন্নয়ন হচ্ছে, আসলে ইন্ডাস্ট্রি নেই, ইন্ডাস্ট্রি না থাকলে কারেন্টের ইলেকট্রিসিটি দরকার পড়ে না, তাই লাইট জ্বলছে। বিদ্যুতের দাম বাড়িয়েছে। 2 নম্বর কথা হচ্ছে আমি বলছি যে একটা জিনিস বুঝতে হবে, এই যে আবার আমি বলছি কথা ক্লিনজিং অপোজিশনকে, সেই ক্লিনজিং এর একটা পার্ট এটা হতে পারে যে দলের মধ্যে যে আমার অপোজিশন, আমার ইমিডিয়েট যে ইচ্ছা আকাঙ্ক্ষা, তার সামনে যে প্রতিবন্ধকতা, আমি বলিনি আপনারা জানেন সুব্রত বাবু একটু দেখুন, সুব্রত বাবু এটা মানতে হচ্ছে, সুব্রত বাবু একটু শান্ত মানুষ, প্লিজ আপনি বলতে দিন, সুব্রত বাবুকে একটু বলতে দিন। আচ্ছা ঠিক আছে, ভালো করেছি। আচ্ছা আমি বলছি যে এই অপোজিশন ক্লিনজিং কি কোথা থেকে হয়? আকাঙ্ক্ষা, আগে অপোজিশন থাকবে না, আমি একা জিতবো, এবার দলের মধ্যে যে আমার সামনে কনস্ট্রেন্ট তাকে আমি ক্লিন করব, তার পার্ট এটা হতে পারে। এবং সেই কারণে দেখুন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? মমতা ব্যানার্জি।
তিলোত্তমা খুন, অভিযুক্ত স্বাস্থ্য দপ্তর, স্যালাইনের ঘটনা, অভিযুক্ত স্বাস্থ্য দপ্তর, আর তখন বিজ্ঞাপিত করা হচ্ছে সেবাশ্রয় যে পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড রাজ্যের মানুষের কাছে যা আমরা বলছি বিরোধীরা, সেটাকেই উনি সমর্থন করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অভিযুক্ত করছেন। এইবার তৃণমূলের প্রতিনিধিকে বলতে দিই, তারপর না এক লাইন আমার বল। আচ্ছা তুলুন, মাইক তুলুন, বলুন। সেবাশ্রয়ে যদি মমতা অভিষেক একসাথে থাকে, তাহলে মমতা ব্যানার্জির একটা ছবি নেই কেন? একটা ছবি নেই কেন? দিন সেবাশ্রয় প্রকল্পের শিবিরে মমতা ব্যানার্জির ছবি নেই কেন? আরে বাবা, ওটা তো দেখুন, একটা কথা বলি, এমপির প্রত্যেকজনের একটা কনস্টিটুয়েন্সি হয়, সবাই নিজের কাজ করে, সবার নিজের কাজ করা উচিত। আমার একটা প্রশ্ন বলুন, একটা প্রশ্ন আনসারটা বলুন। ইনার প্রেসিডেন্ট বাবু কি কাজ করেছে এমপি থাকাকালীন তৃণমূলের মধ্যে? আজকে কেন ইনাদের মেদিনীপুরে ইনাদের দলে ঝামেলা লেগেছিল যে দিলীপ, আরে বলতে দাও সুকান্ত মজুমদারে কি কাজ করেছে বলো, একটু বলো আমাকে। ইনাদের ভয় এটা আছে, ইনাদের ভুলভাল জনগণকে বুঝিয়ে ভোট টানতে পারছেন, এটা ভুল। এবার দেখুন আমাদের যে ডায়মন্ড হারবারের আমি বলে দিই ক্যাম্প হয়েছে, ক্যাম্পে দেখুন 41 খানা ক্যাম্প হয়েছিল, ঠিক আছে? একটা আর কটা ডাক্তার, ঠিক আছে, এগুলো কোনো কথা হলো? এই সিপিএম থেকে এগুলো কিন্তু এক্সপেক্টেড, তাই জন্য এবার দেখুন এটা কিন্তু এক্সাম্পল সেটআপ হয়েছে। এটা বিজেপির নেতাদের একটা এক্সাম্পল নেওয়া উচিত যে সবসময় তৃণমূলকে আর বাংলাকে বদনাম করার রাজনীতি যে এনারা করছেন, তার থেকে ভালো এনারা কাজ করে দেখা। এনারা যে জিএসটি লাগিয়ে মানুষকে মারছে, এটা অন্য দলেরও নেওয়া উচিত, যদি এটা জনতার মঙ্গলের জন্য নেওয়া উচিত। মরে যাচ্ছে, ওটাতে আবার জিএসটি এখনো পর্যন্ত প্লিজ হাত জোড় করছি, এখানে সময় নষ্ট করবেন না। আমি আপনার এই মডেলটা কেন এখনো পর্যন্ত অন্য কোনো কেন্দ্রে ফলো থ্রু হলো না? কারণ অন্য কেন্দ্রে যদি হয়, এটা তো আরেকবার প্রমাণিত হয় যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ। আপনাদের মনে আছে উনি স্বাস্থ্যমন্ত্রী হয়ে ওই যে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে গিয়ে কি ঘটনা ঘটিয়েছিলেন? এক্সপার্ট ডক্টররা তারা পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা থেকে চলে যাচ্ছেন ওনার এই কারণের জন্য। এবং এখন দেখুন কোনো এমপির এটা করার ক্ষমতা নেই, কারণ তৃণমূল কংগ্রেসের কোনো কাউন্সিলর বা পঞ্চায়েত সমিতির প্রধান তিনি যদি একটা জনগণের জন্য ওয়াশরুম উদ্বোধন করেন, সেখানে লেখা থাকে যে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এটা করা হয়েছে। পশ্চিমবাংলার সিংহের বাচ্চাও মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় তৃণমূলের পক্ষে যিনি আছেন উত্তর নেব ফার্স্ট। অনুপ্রেরণা এখানে নেই, কেন নেই সেটা বলতে হবে। মমতা ব্যানার্জির ছবি নেই, বিরোধীরা প্রশ্ন তুলছে। সিপিএম এর এটা একটা বদনাম করার রাজনীতি যেটা করছে ওরা, কিছু মানে লাভ ওদের হবে না। কথা জিনিসটা হচ্ছে আমি বারবার যেটা বলছি যে মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, আমরা মমতা ব্যানার্জিকে দেখে আমরা দল করি, আর আমাদের সেনাপতি হচ্ছেন অভিষেক ব্যানার্জি, আর আমাদের ইউথ আইকন এটা প্রমাণিত হয়ে যাচ্ছে। ভাই চুপ করো না, আরে কেন চুপ করবে? শেষ পর্বে আছি, সময় নষ্ট নয়। আমাদের অভিষেক ব্যানার্জি হচ্ছে ইউথ আইকন, নট অনলি ফর আস, ওদের জন্য। কেন ওদের দলের এমপি মরে যাব? আমরা কয়লা চুরি গরু চুরি করতে চাই না, আমরা কয়লা চুরি গরু চুরি করতে চাই না। কয়লা চুরি আমাদের লিপস এন্ড বাউন্সের দরকার নেই, আমাদের লিপস এন্ড বাউন্সের 7 কোটি টাকা তোমাদের নেতা মারা গেছিল, আর তুমি আর বলো না বিএসএফ এর কমান্ডার ধরা পড়েছিল কয়লা গরু চুরিতে। তুমি বড় বড় কথা বলছো, বিএসএফ কমান্ডার কি আমাদের লোক? বলুক, আমাদের জবাব দিন। এই তরজা আজকে বিকেলের বিতর্কের সময় এখানেই শেষ। শুরুতেই বলেছিলাম যে আজকে কথা নিয়েই কথা হবে। শাসন চলছে, সুশাসন চলছে, অথবা বিরোধীদের কথায় অপশাসন চলছে কোট আন কোট। কিন্তু তৃণমূলের ঘরের ভেতরেও কোথাও যেন একটা প্রতিবাদের সুর একটা শিবির থেকে রোজ প্রতিদিন। তাই এই বিতর্কের আসরে এটাই আমরা ইস্যু স্থির করেছিলাম। এরপরে আপনারা দেখুন বিগ ব্রেকিং অ্যাট 6। দেখতে থাকুন TV9 বাংলা।